আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার সবার কাছে। হ্যাঁ, ক্লিয়ার। গুড আফটারনুন গুড ম্যাম। আফটারনুন ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার ম্যাম, ম্যাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো। ভালো, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা। ম্যাম ওই 14 আজকে তারিখের ক্লাসটা তো ছিল, তুলে নিয়েছিলেন? 14 তারিখের ক্লাস পরে ক্যান্সেল হয়েছিল সেই জন্য। থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। আহ, আজকের ক্লাসটা শুরু করা যাক আমাদের। আজকে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ক্যান্সারের ডায়েটারি ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এর আগের দিনকে আমরা মোটামুটি ভাবে মানে এর আগের দিন পর্যন্ত আমরা অলমোস্ট সমস্ত মেটাবলিক সিনড্রোম নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকেরটা হচ্ছে আমাদের লাস্ট মেটাবলিক সিনড্রোম বলা যেতে পারে, এবং একদম সিভিয়ার একটা মেটাবলিক সিনড্রোম, যেটা ক্যান্সারকে আমরা ইন্ডিকেট করছি। এবং আমাদের মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু যেরকম প্রথমত সবার জন্য কমন নয়, এবং সেকেন্ডলি হচ্ছে ম্যাডাম সাউন্ড ঠিক মতো আসছে না। সাউন্ড আসছে না। এটা কি না, সবার না, জন্যই ঠিকই হচ্ছে এই আছে। প্রবলেমটা? না, না না ম্যাম, ম্যাম, আসছে ম্যাডাম কি আছে? আচ্ছা আচ্ছা, না অনেক সময় নেটওয়ার্কের ইস্যু হয় তো সেই জন্য। যদি প্রবলেম হয় কারো তাহলে একবার রিজয়েন করে দেখুন। হ্যাঁ, আচ্ছা। তো ক্যান্সারের ক্ষেত্রে যেটা বলছিলাম যে আমরা ইউজুয়ালি যে ধরনের মেটাবলিক সিনড্রোম গুলো পড়েছি তার মধ্যে আহ, একটা কমন কজ দেখেছি, সেটা হচ্ছে আমাদের ডায়েটারি প্যাটার্ন বা আমাদের ফুড প্যাটার্ন, যেটা আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড। ক্যান্সার কিছুটা জেনেটিক এবং কিছুটা লাইফস্টাইল ওরিয়েন্টেড। ঠিক আছে, লাইফস্টাইল ডিজিজ যেরকম আমরা বাকিগুলোকে বলি, ক্যান্সারকেও আমরা এরকমই লাইফস্টাইল ডিজিজ বলতে পারি, কিন্তু তার সাথে কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন থেকে থাকে। কারণ ক্যান্সারের সাথে ইনভলভ হচ্ছে আমাদের সেলের মিউটেশন ইনভলভ থাকে। আমাদের নর্মালি কি হয়, একটা সেল কিভাবে গ্রোথ হয়, ক্যান্সার মানে হচ্ছে অ্যাবনর্মাল সেল গ্রোথ। তাহলে নর্মাল সেল গ্রোথ কোনটা? যখন একটা সেল ভাঙছে, ওই একটা সেল ভেঙে গিয়ে দুটো সেল তৈরি করে, তার ফলে সেলের যে নর্মাল কাউন্ট সেটা কিন্তু প্রপার থাকে। বিষয়টা এরকম হয় অনেকটা। এই যদি একটা সেল হয় তাহলে এই সেলটা ভেঙে যায়। ঠিক আছে, এটা যে কোনো লিভিং এর জন্য, লিভিং বডির জন্য এই প্রসিডিওরটাই ঘটছে। এইটা ভেঙে গিয়ে দুটো সেল তৈরি হয়। ঠিক আছে, দুটো সেল তৈরি হচ্ছে। এবার এটা একটা নর্মাল সেল গ্রোথ, আবার এইটা দুটো তৈরি করবে, এখান থেকেও আবার দুটো তৈরি হবে, এইভাবে একটা নর্মাল সেল গ্রোথ হতে থাকে। ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, এই যে সেল গ্রোথটা হচ্ছে সেখানে এই একটা ভেঙে দুটো তৈরি হলো না, এইটা যেমন আছে তেমনই থাকলো। অর্থাৎ এইটা থেকে এইটা তো ভাঙলো না, এখান থেকে আবার দুটো তৈরি হলো, আবার এইগুলো না ভেঙে দুটো তৈরি করলো, এইটাও না ভেঙে দুটো তৈরি করলো, দুটোর জায়গায় কখনো চারটে তৈরি করলো। এইভাবে আবার এখান থেকেও হয়তো দুটোর জায়গায় চারটে হলো। এইভাবে যখন অ্যাবনর্মাল একটা সেল গ্রোথ হচ্ছে তাকে বলা হয় ক্যান্সার। অর্থাৎ ক্যান্সার সেল মানে সেটা ডেড সেল, যেই সেলটার শরীর থেকে বেরিয়ে যাওয়ার ছিল সেইটাও যখন শরীর থেকে বেরোচ্ছে না, বরং যে হেলদি সেলটা রয়েছে, যে লিভিং সেল রয়েছে তার সঙ্গে অ্যাটাচড হয়ে থাকছে, সেই অবস্থায় যে আহ কি বলবো, যেই প্রবলেম গুলো, যেই কনসিকুয়েন্সেস গুলো তৈরি হচ্ছে তাকে আমরা বলে থাকি ক্যান্সার। এখানে ক্যান্সারের সাথে আরো একটা জিনিস খুব সিমিলারলি শোনা যায়, সেটা হচ্ছে টিউমার। ঠিক আছে, এই ক্যান্সার আর টিউমার এটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। সেটা কিরকম, এই যে যখন সেল গ্রোথ হচ্ছে, সেল গ্রোথটা যদি একটা জায়গার মধ্যেই হতে থাকে, মানে একই জায়গায় সে একটার পর একটা সেল তৈরি করতে থাকছে, একটা একটা করে সেল তৈরি করতে থাকছে,
তাহলে এই অবস্থাটাকে বলা হয় বিনাইন টিউমার। ঠিক আছে, এইটাকে বলা হয় বিনাইন টিউমার, যেটা স্প্রেড করে না, শরীরের অন্য জায়গায় স্প্রেড করে না, সে যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতেই তার আকারটা বড় হতে থাকে। একে বলা হয় বিনাইন টিউমার। যেগুলো আমরা বিভিন্ন আমাদের বডি পার্টসে যখন কোনো টিউমার হচ্ছে তখন আমরা হয়তো দেখে থাকি যে সেটার সাইজটা একটা সময় ছোট থাকে এবং টিউমারের সাইজটা আস্তে আস্তে বড় হয়। সেটা কিন্তু এই বিনাইন টিউমার। আস্তে আস্তে করে তার সাইজটা বড় হচ্ছে, মানে সেখানে প্রচুর সেল গ্রোথ হতে থাকছে, কিন্তু একই জায়গাতে হচ্ছে, অন্য জায়গায় ছড়াচ্ছে না। হুম। আরেকটা ধরন হয় যেখানে এখানে কিছুটা সেল গ্রোথ হলো, এই যে সেল গ্রোথ হলো এখান থেকে এই সেলটা আবার শরীরের অন্য জায়গায় গিয়ে আবার ওখানে কিছু সেল গ্রোথ করলো, আবার এই সেলটা শরীরের অন্য জায়গায় গিয়ে আবার কিছুটা সেল গ্রোথ করছে। এই অবস্থাটাকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ক্যান্সার। এটাকে কি বলা হচ্ছে, আচ্ছা, এটা লিখি একটু সুবিধা হবে। ম্যালিগনেন্ট টিউমার, যেটা শরীরের এক জায়গাতেও থাকতে পারে আবার অন্য জায়গাতেও ছড়িয়ে পড়তে পারে, তাকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন টিউমার হলে শুধুমাত্র ওই টিউমারটা বাদ দিলে তার একটা রিকভারি হয়ে থাকে। যদি ম্যালিগনেন্ট টিউমার হয় অর্থাৎ ক্যান্সার হচ্ছে, তাহলে যেই পার্টে ক্যান্সার হয়েছে ওই পার্টটাকে বাদ দিতে হয়, না হলে আর যদি তার আগে বাকি অংশেও যদি ছড়িয়ে পড়ে তাহলে সেগুলোরও একটা ট্রিটমেন্ট থাকে। এই দুটো ধরন আমরা দেখে থাকি। এই ম্যালিগনেন্টকে একটা টার্মে বলা হয়, দ্যাট ইজ ম্যালিগন্যান্সি। ক্যান্সারের আরেক নাম হচ্ছে ম্যালিগন্যান্সি। ক্যান্সার মানেই আমাদেরকে তাহলে কি বুঝতে হচ্ছে, একটা অ্যাবনর্মাল সেল গ্রোথ যেটা বডিতে স্প্রেড করতে পারে, যেই সেলগুলো বডিতে স্প্রেড করতে পারে। ম্যাম এটা কোনটা বডিতে হয়েছে কি করে বুঝবো ম্যাম, মানে কোন টিউমারটা? সেটা হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই করে মানে যারা ট্রিটমেন্ট করছেন, তো অনেক ক্ষেত্রে টিউমার মানে ফিল করে বোঝা যায়। ঠিক আছে, এটা মেডিকেল প্র্যাকটিশনারদের কাজ, ফিল করে বোঝা যায়, আর না হলে সিম্পলি বায়োপসি থেকে এটাকে আইডেন্টিফাই করা হয়, যেটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট এটা আইডেন্টিফাই করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাপোপ্টোসিস, এই বিষয়টা কি সেটা একটু বলি। প্রথমত অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেই সেল ডেথ হলো, এই সেল ডেথের প্রক্রিয়াটাকে, এই প্রসেসটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। তার মানে কি হচ্ছে, একটা সেল মারা গিয়ে সে নতুন দুটো সেল তৈরি করলো। কোনো কারণে যদি দেখা যায় এই যে মারা যাওয়ার প্রসেসটা, মানে একটা সেল মারা গেল কিন্তু তাও সে সেইটার সাথে না বেরিয়ে গিয়ে আবারও তার সাথেই জুড়ে রইলো, তাহলে অর্থাৎ ওই নতুন সেলটার সাথেই জুড়ে রইলো, সেই ঘটনাটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। এবং এই অ্যাপোপ্টোসিসের একটা মেন ফাংশন হতে পারে আমাদের ইমিউনিটির ক্ষেত্রে। যদি দেখা যায় যে অ্যাপোপ্টোসিস প্রপারলি হচ্ছে না, তাহলে আমার ইমিউনিটি ডিস্টার্বড হতে থাকে এবং আমার নিউট্রিশনাল অ্যাবজর্পশনস গুলো কমে যেতে থাকে। কারণ যেই মৃত সেল, যে ডেড সেল, সেও কিন্তু ওই নিউট্রিয়েন্টস গুলোকে নিয়ে নিচ্ছে, ফলে হেলদি সেল তার প্রপার নিউট্রিয়েন্টসটা পাচ্ছে না, যে কারণে আমাদের বডি আরো অনেক বেশি উইক হয়ে পড়ে। ক্যান্সারের কিছু কমন কজ রয়েছে। কমন কজ গুলোর মধ্যে বিভিন্ন ধরন আমরা বলতে পারি, যার মধ্যে আমরা প্রথমে কয়েকটা ভাগ করে নিতে পারি। যেরকম যদি রুট কজ বলি, তার মধ্যে একটা রুট কজ হচ্ছে ডায়েট।
ম্যাম আগে এটা একটু বলে দিন না, কোনটা? অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, হ্যাঁ অ্যাপোপ্টোসিস একটু বলে দিন আরেকবার। আচ্ছা, বলছি। যখন একটা সেল ডেথ হচ্ছে, সেই সেল ডেথের পরে আরেকটা নতুন সেল তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে নতুন সেল তৈরি হলো, এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলি। মানে একটা সেল ভেঙে গিয়ে আবার নতুন করে সেল তৈরি হলো, এই অবস্থাটাকে আমরা অ্যাপোপ্টোসিস বলছি। হুম, এটাকে আমরা অনেক সময় মানে আমাদের সেলের মধ্যে যে লাইসোজাইম থাকে, এই লাইসোজাইম কিন্তু এটার মধ্যে ইনভলভ থাকে। আচ্ছা, আনমিউট রয়েছেন যিনি, একটু মিউট করে রাখুন, আমি বলে দিচ্ছি। অ্যাপোপ্টোসিসের যদি ক্যারেক্টারিস্টিক বলি তাহলে কি হয়, যখন একটা সেল ডেথ হচ্ছে মানে সেই সেলের কাজটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই সেলের সাথে যে টক্সিনস গুলো রয়েছে সেগুলো আমার শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা। নেক্সট কি কাজ করছে, আহ যে কোনো ক্ষেত্রে যেই কোষের আমার প্রয়োজন নেই, যে সেলটার আমার প্রয়োজন নেই, ওই সেলটার পরিবর্তে একটা সেল তখনই ভাঙবে যখন ওই সেলটা বার্ধক্য চলে আসবে, ঠিক আছে? তো ওই সেলটার যেহেতু আমার প্রয়োজন নেই, তখন ওই সেলটার পরিবর্তে আরেকটা নতুন সেলকে তৈরি করতে সাহায্য করছে অ্যাপোপ্টোসিস। এছাড়াও আমরা বলতে পারি যে ক্যান্সারকে প্রিভেন্ট করতে গেলেই অ্যাপোপ্টোসিসের প্রয়োজন রয়েছে। কারণ ক্যান্সার মানেই হচ্ছে অনেকগুলো কোষ একসাথে, আর অ্যাপোপ্টোসিস মানে যে কোষ নষ্ট হয়ে গেছে তাকে বের করে দাও। তাহলে ক্যান্সার প্রিভেনশনের জন্য এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে প্রথমে বললাম একটা সেল সেটা অর্ধেক হয়ে দুটো নতুন সেল তৈরি করছে, এই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, যেটা ক্যান্সারকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। একদম সিম্পলিফাই করে যদি বলি, আমাদের শরীরে যেগুলো অপ্রয়োজনীয় যে সেলগুলো রয়েছে, যেগুলো ড্যামেজড সেল রয়েছে, সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার প্রসেসকে অ্যাপোপ্টোসিস বলে। যদি এই প্রসেসটা ঠিক করে না হয়, তাহলে যেরকম এটা ক্যান্সার লিড করতে পারে, একই রকম ভাবে বিভিন্ন অটো ইমিউন ডিজিজ তৈরি করতে পারে, আমাদের ইমিউনিটিটা সাপ্রেস হয়ে যেতে পারে। কারণ আমার ইমিউনিটিতে কি হয়, শরীর যেগুলো খারাপ সেগুলোর এগেনস্টে ফাইট ব্যাক করে, ঠিক আছে? এবার যেহেতু যখন অ্যাপোপ্টোসিস হচ্ছে না, তার মানে কি হলো, প্রচুর খারাপ সেল সেগুলো আমার শরীরে রয়েছে, ভালো যে কোষ সেগুলোও রয়েছে, তো শরীর তখন আইডেন্টিফাই করতে পারে না। তার ফলে আমাদের শরীরে যাই কিছু সেল থাকুক না কেন, ও সেগুলোকে নষ্ট করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। তার ফলে আমাদের ইমিউনিটি নষ্ট হচ্ছে এবং সেল ড্যামেজ হচ্ছে, ভালো সেলগুলোও ড্যামেজ হয়ে যাচ্ছে। ফলে আমরা অনেক বেশি উইক হয়ে যাচ্ছে, আমাদের নিউট্রিশনাল অ্যাবজর্পশনও কমে যেতে পারে। বোঝা গেল? ক্লিয়ার হলো এটা? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এবারে যেটা আসছিল যে রুট কজ কি হতে পারে ক্যান্সারের। প্রথমেই একটা বললাম, জেনেটিক একটা ফ্যাক্টর থাকে। কারণ এই যে সেলের যে গ্রোথ বা সেল ডিভিশন এটা হয়, এটা তো একটা জেনেটিক্যাল প্রক্রিয়া। তো যদি আমার জিনের মধ্যে এরকমটা থেকে থাকে, তাহলে পরবর্তী জিনের ক্ষেত্রেও এটা একটা রিস্ক ফ্যাক্টর চলে আসে। হুম, এটা রিস্ক ফ্যাক্টর বলা যেতে পারে, কিন্তু রুট কজ নয়, রিস্ক ফ্যাক্টর। রুট কজ কি, আমার লাইফস্টাইল। এই লাইফস্টাইলের মধ্যে একটা পার্ট হলো আমার ডায়েটারি ফ্যাক্টর। প্রত্যেকটা ফুড বা প্রত্যেকটা নিউট্রিয়েন্ট ভুল খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা রকমেরও ক্যান্সার লিড হতে পারে। যেরকম ফার্স্ট হচ্ছে, আমরা এই ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে কি কি প্রসেস ইনভলভ করি। আমরা হিট দিচ্ছি খাবারকে, হিটিং এর জন্য হতে পারে। খাবারকে স্টোর করে রাখছি, কোল্ড স্টোরেজে স্টোর করছি অতিরিক্ত ঠান্ডায়, তার জন্য হতে পারে। আমরা এক্সেস সুগার ইনটেক করছি, তার কারণে হতে পারে। এবং মনে রাখতে হবে, এই যে ক্যান্সার সেলগুলো রয়েছে, এদের খুব
খুব পছন্দের খাবার হলো সুগার বা গ্লুকোজ। তাই যত বেশি আমরা সুগার ইনটেক করব, আমার সেল ডিভিশনটা কিন্তু ততই ভুলভাল ভাবে হতে পারে। হুম, এখানে ফার্স্ট যদি কয়েকটা কমন ক্যান্সারের কথা বলি, যেরকম খুব কমনলি ক্যান্সার আমরা দেখতে পাই, ব্রেস্ট ক্যান্সার। এখন ব্রেস্ট ক্যান্সারটা ভীষণই কমন হয়ে গেছে এবং ওয়ার্ল্ড ব্রেস্ট ক্যান্সার ডে মানে এরকমও প্রোগ্রাম শুরু হয়েছে, কারণ ব্রেস্ট ক্যান্সারের প্রকোপটা অনেক বেশি। এটার কারণ কি হতে পারে? একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা কারণ হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ট্রান্স ফ্যাটি অ্যাসিড, ট্রান্স ফ্যাট বেশি নেওয়া। ঠিক আছে, অর্থাৎ যে খাবারগুলো আমরা খাচ্ছি সেই খাবারের মধ্যে যদি অতিরিক্ত তেল জাতীয় খাবার বা বাইরের খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইগুলো থাকে, তাহলে সেটা ব্রেস্ট ক্যান্সারের একটা কারণ হিসেবে ধরা যেতে পারে। এছাড়াও অ্যালকোহল ইনটেক, তবে এমন অনেকেই রয়েছেন যারা অ্যালকোহল কনজিউম করেন না কিন্তু তাও তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার কারণ কিন্তু তাদের স্যাচুরেটেড ফ্যাট ইনটেক বা ট্রান্স ফ্যাটি অ্যাসিডস, এটা হতে পারে। নেক্সট আরেকটা কমন ক্যান্সার, দ্যাট ইজ কোলন ক্যান্সার। এবং এই কোলন ক্যান্সারটা ওল্ড এজের থেকেও বেশি ইয়াং এজে দেখা যাচ্ছে। হুম, ইয়াং এজের কেন? কারণ প্রসেসড ফুড, যত বেশি প্রসেসড ফুড নেওয়া হচ্ছে তার মানে সেখানে ফাইবার কন্টেন্ট কমে যাচ্ছে, যা আমাদের কোলনটাকে পরিষ্কার করতে পারছে না, ফলে কোলনের মধ্যে দীর্ঘদিনের টক্সিনস জমে গিয়ে সেইখানে সেল গ্রোথটাকে অ্যাবনর্মাল করে দিচ্ছে। হুম, এটাও ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে পড়ে। নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সারের কারণ হিসেবে আমরা কিন্তু সুগার ইনটেককে বলতে পারি। সুগার ইনটেক, আরেকটা হচ্ছে ইনডাইজেশন। অতিরিক্ত অ্যাসিডিটি আমাদের বডি পিএইচ কে যখন অল্টার করে দিচ্ছে, তার কারণেও ওরাল ক্যান্সার হতে পারে। এবার ওরাল ক্যান্সারের আরো কারণ রয়েছে অ্যাডিকশন, সেইখানে আসছি না কারণ এখানে আমরা ডায়েটারি ফ্যাক্টর নিয়ে কথা বলছি। বিভিন্ন তামাকজাত দ্রব্য সেগুলো নেওয়ার ফলেও ওরাল ক্যান্সার হয়। হুম, সেটাও একটা, যদিও এটা ডায়েটারি ফ্যাক্টরের মধ্যে পড়ে না। তাও আমরা এটা ধরে রাখতে পারি। এই তিনটে ছাড়া আর বাকি যে ক্যান্সার গুলো দেখা যায় তার মধ্যে আরেকটা হয় গ্যাস্ট্রিক ক্যান্সার। গ্যাস্ট্রিক আলসার হয় প্রথমে। হুম, গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আমরা যেটা পড়েছিলাম, সেই গ্যাস্ট্রিক আলসারটাই কিন্তু ক্যান্সারে লিড হতে পারে যদি না সেটাকে প্রপারলি ট্রিট করা হয়, যদি না আমাদের লাইফস্টাইল প্যাটার্ন বা আমাদের ফুড প্যাটার্নটাকে সেভাবে মেনটেন করা হয়। এবং এখানেও রেসপন্সিবল হচ্ছে সুগার, ফ্যাট, এই দুটোই রেসপন্সিবল। এর সাথে এক্সেস সল্ট, এক্সেস সল্ট এবং অ্যালকোহল, এই সবগুলো মানে আমরা বলতে পারি গ্যাস্ট্রিক ক্যান্সারের একটা কারণ হিসাবে। হুম, আচ্ছা, তারপরে দেখা যেতে পারে ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সারের কারণ হিসেবে বলা হয় ডেয়ারি ফুডকে। ডেয়ারি ফুড, কারণ ডেয়ারি ফুডের মধ্যে যেহেতু মানে মিল্ক প্রোডাকশনের জন্য এত বেশি হরমোনাল ইনজেকশনস পুট করা হয়, শুধুমাত্র ডেয়ারি ফুড নয়, এর সাথে আহ যে কোনো পোল্ট্রি আইটেমস, পোল্ট্রি ফুড, চিকেন, এগ, সবটাই। সেখানে এত হরমোনাল ইনজেকশনস পুট করা হয় যে এই ধরনের ফুড গুলো আমরা যত বেশি করে নিচ্ছি, আমাদের বডিরও একটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে
এবং যেখান থেকে ওভারিয়ান ক্যান্সার লিড করতে পারে। তার মধ্যে মেজর ভূমিকা নেয় কিন্তু এই ডেয়ারি ফুড বা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। নেক্সট যেটা দেখা যেতে পারে সেটা প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সারও প্রথমে ইনফ্লামেশন থাকে, প্রস্টেটের ইনফ্লামেশন থাকে এবং সেখান থেকে এই প্রবলেম আসে। সেখানেও আসে ইনডাইজেশন এবং ক্যালসিয়াম। ক্যালসিয়ামের যদি লেস অ্যাবজর্পশন হয় সেই ক্ষেত্রেও প্রস্টেট ক্যান্সার লিড করতে পারে। এগুলো আমরা কিছু কমন ক্যান্সার হিসেবে বলে থাকি, ক্যান্সারের কজ হিসেবে। ঠিক আছে, এটা বোঝা গেছে। ডায়েটারি ফ্যাক্টরের জন্য কি কি হচ্ছে এটা বোঝা গেছে আমাদের। ক্লিয়ার তো হ্যালো এটা? ম্যাম। হ্যালো Yes, ম্যাম। ma'am. Yes, ma'am. তো বলছি যে ক্যালসিয়াম তাহলে কি বেশি নিলে প্রোস্টেট না, ক্যান্সার যদি হতে পারে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন না হয়। ক্যালসিয়াম অ্যাবজর্পশন ও কি হো হো। জন্য হবে না? যেই ফ্যাক্টরস গুলো ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ডিক্রিজ করে দিতে পারে, অর্থাৎ অক্সালেটস বা ফাইটিক অ্যাসিডস, পলিফেনলস, এই ফ্যাক্টর গুলো যদি আমার ডায়েটের মধ্যে বেশি থাকছে তখন ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না, তার কারণে হুম। এই প্রবলেমটা আসতে পারে। এবার ও এখানে হো যে ওকে কটা ওকে। ডায়েটারি ফ্যাক্টর আমরা বলছি প্রত্যেকটার ক্ষেত্রে এমন নয় যে আহ এইটার কারণেই হচ্ছে, এই পুরোটা কিন্তু সার্ভের ওপরে ডিপেন্ড করে হয়। যে মানুষদের মধ্যে কোনটা বেশি দেখা যায় এবং তাদের ফুড প্যাটার্নটা কিরকম ছিল। কারণ ক্যান্সারের এক্সাক্ট কজ এখনো অব্দি বলা যায় না যে ঠিক এই কারণেই হয়েছে, এটা এখনো অব্দি বলা যায় না। এগুলো পুরোটাই সার্ভের ওপরে ডিপেন্ড করে বলা হয়। ঠিক আছে, মানে দ্যাট ইজ নট প্রুভড আর কি স্টিল নাও, তাই তো? না না, কিন্তু হ্যালো। এটা দেখা যায়। হ্যাঁ, এখনো আচ্ছা অব্দি আচ্ছা আমরা আচ্ছা। এটাকে ওকে। সাইন্টিফিক্যালি প্রুভড হিসেবে বলতে পারি না, কিন্তু রাইট। এটা দেখা যায় যে আমাদের ডায়েটের মধ্যে যদি ফাইবারস না থাকে, মানে আমার বডি যদি প্রপারলি ডিটক্স না হচ্ছে, তার মানে কি হবে, টক্সিনস গুলো তো থেকে যাচ্ছে। এবার টক্সিনস গুলো থেকে গেলে তখন এর প্রবলেমস গুলো আরো বাড়ে। এবার টক্সিন কেন থাকছে, কেন বডি প্রপারলি ডিটক্স হচ্ছে না? কারণ আমাদের ভুলভাল খাওয়া দাওয়া, কারণ সেখানে আমাদের যে যে ফুড গুলো আমরা নিচ্ছি তার মধ্যে আমরা ফাইবারস পাচ্ছি না, অর্থাৎ আমরা হাইলি প্রসেসড ফুড নিচ্ছি, আমরা এক্সেস সুগার ইনটেক করছি, বা স্যাচুরেটেড ফ্যাট ইনটেক আমাদের বেশি হচ্ছে। এইগুলোর কারণে এই প্রবলেমসটা আমরা দেখতে পারি। আচ্ছা, ওকে এখানে ওকে। আরো একটা জিনিস হয়, লিভার ক্যান্সার। লিভার ক্যান্সারের ক্ষেত্রে যেটা শুধুমাত্র অ্যালকোহলটাই কিন্তু কারণ, সেখানে লিভারের বাকি যা প্রবলেম রয়েছে তার জন্য তো অন্যান্য আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরস গুলো থাকেই, যেটা আমরা লিভার ডিজিজে পড়েছিলাম। কিন্তু স্পেশালি যদি লিভার ক্যান্সার বলি, তার মেজর কারণ হচ্ছে অ্যালকোহল। বোঝা গেল? কিন্তু ম্যাম বিশেষ হুম করে যে এই ভেজিটেবল গুলো আছে প্লান্ট, হুম সেগুলোর মধ্যেও তো এখন হরমোনাল ইনজেকশন হয়। প্লান্টের মধ্যে হরমোনাল ইনজেকশনস এর থেকেও বেশি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ওই কেমিক্যালস গুলো, মানে পেস্টিসাইড বা ইনসেকটিসাইডস, এইগুলো বেশি দেওয়া হয়। সেগুলোকে তাও আমরা রিমুভ করতে পারি, কিন্তু হরমোনস গুলোকে আমরা কিন্তু সেভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারি না, যেহেতু সেগুলো লিভিং বডিতে দেওয়া হচ্ছে। তো আমরা খুব একটা বেশি ওগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারি না। সেই জন্য লিভিং ফুড নিলে, মানে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এই জিনিসগুলো নিলে আমাদের প্রবলেমটা আরো বেশি আসে। কারণ প্লান্ট সোর্স যখন নিচ্ছি তার থেকে যেরকম কেমিক্যালস গুলো পাচ্ছি, যেহেতু ফাইবারটাও পাচ্ছি, তো কিছুটা একটা বেনিফিট পেয়ে যাই আমরা। বাট অ্যানিমাল বডিতে সেই জিনিসটা যেহেতু পাচ্ছি না, ফাইবারটা একেবারেই নেই অ্যানিমাল ফুডের ক্ষেত্রে, সেই জন্য আরো প্রবলেম গুলো বাড়তে থাকে আমাদের। যারা শুধুমাত্র অ্যানিমাল ফুড ডিপেন্ডেন্ট তাদের এই প্রবলেমস গুলো বেশি আসে। বুঝা গেল? থ্যাংক ইউ। হুম, ম্যাম ব্রেস্ট ক্যান্সারে ওই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর কথা অ্যালকোহল কথা আর কেটে আরেকটা যাচ্ছে, হ্যাঁ, আপনার কথাটা বোঝা শুনতে গেল না পাচ্ছেন? কিছু, আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে বলুন, পাচ্ছেন? বলুন বলুন। বলছি হুম, ব্রেস্ট ক্যান্সারের যেটা লিখলেন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর হুম। অ্যালকোহল, আর একটা ওটা কি লিখলেন ম্যাম? ট্রান্স আর একটা ফ্যাট, কি লিখলেন? ট্রান্স ফ্যাট, ট্রান্স আচ্ছা ফ্যাট, আচ্ছা, ওকে ট্রান্স ফ্যাটি থ্যাংক অ্যাসিড লিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। ডায়েটারি ফ্যাক্টর ছাড়াও ক্যান্সারের আরো কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। তার মধ্যে একটা বলা যেতে পারে
নাইট্রেটস, ঠিক আছে? নাইট্রেটস যেটার কারণে আগেন এগুলো কোনোটাই আমাদের ফুডের সাথে বা আমাদের লাইফস্টাইলের সাথে রিলেটেড নয়, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় নাইট্রেটস বা নাইট্রাইটস এই যে কম্পাউন্ড গুলো, এগুলোর কারণেও কিন্তু স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার এই প্রবলেমস গুলো হতে পারে। তারপরে রেডিয়েশন, এই যে হার্মফুল যে এক্স রে রয়েছে, এক্স রে ক্ষেত্রে সেখানেও যদি অনেক বেশি এক্সপোজড হয় কেউ, তাহলে তার ক্ষেত্রেও একটা চেঞ্জেস হতে পারে। কারণ এই যে অতিরিক্ত ক্ষতিকারক যে ইউভি রে বা এক্স রে, এটা আমার স্কিনের সাথে যখন বারবার ডিরেক্ট কন্ট্যাক্টে আসছে এবং সেটা আমার স্কিনের মানে একদম যদি আমি খুব কাছাকাছি থাকি, ওই এক্স রে কাছাকাছি যদি খুব থাকি, তাহলে কি হয় আমার এই রেজ গুলো স্কিনের ভিতরে মানে আমার সেলকে ড্যামেজ করতে পারে এবং সেটা ওই সেল মিউটেশন বা সেল ডিভিশনটাকে অল্টার করতে পারে। এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এই ক্যান্সার হওয়ার রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি থাকে। সেই জন্য আননেসেসারিলি কিন্তু আমরা খুব একটা এক্সরে করি না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মানে প্যাথোলজিক্যাল ল্যাবেতেও দেখা যায় যে বাচ্চাদেরকে ওই এক্সরে রুমের সামনে যেতে দেওয়া হয় না, তাদেরকে অ্যালাউ করা হয় না, কিডস আর নট অ্যালাউড এরকম লেখাই থাকে। হুম, তো এটার কারণ কি? কারণ হচ্ছে এই রেডিয়েশন। রেডিয়েশন থেকেও কিন্তু আমাদের সেল ড্যামেজ হতে পারে। তবে তার মানে এটা নয় যে যারা ওই ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রে এটা একদম হবেই, এরকম একদমই নয়। এটা রিস্ক ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ তাদের একটা চান্স থাকতে পারে, তাদের চান্সটা অন্যদের তুলনায় একটু বেশি রেডিয়েশনের জন্য। তাহলে তাদেরকে তার খাওয়া দাওয়ার প্যাটার্নের মধ্যে চেঞ্জেসটা বা তার কেয়ারটা অনেক বেশি রাখতে হচ্ছে। তার খাওয়া দাওয়ার প্যাটার্নের মধ্যে যাতে ফাইবার্সটা বেশি থাকে, গ্রিন ভেজিটেবলসটা বেশি থাকে, সেইটার উপরে বেশি নজর দিতে হচ্ছে। অ্যান্টি অক্সিডেন্টটা যাতে বেশি থাকে, কারণ আমরা পড়েছি যে অ্যান্টি অক্সিডেন্ট মানেই সেটা আমার ফ্রি র্যাডিক্যাল ড্যামেজেস গুলোকে বা সেল ড্যামেজটাকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। তো সেই জিনিসটার উপরে বেশি নজর দেওয়া দরকার। হুম, আচ্ছা, কিছু কেমিক্যালস থাকে, কেমিক্যালের জন্য অনেক সময় ক্যান্সারের রিস্ক বেড়ে যায়। বেনজিন হতে পারে, নাইট্রেটস এর কথা বললাম, অ্যাসবেস্টস, এগুলোর কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে গ্যাস্ট্রিক ক্যান্সার মানে স্টমাক ক্যান্সার অথবা স্কিন ক্যান্সার এই ধরনের রিস্ক গুলো বাড়তে থাকে। আহ বহু বছর আগে এই অ্যাসবেস্টস এর কারণে স্কিন ক্যান্সার হচ্ছে, বাচ্চাদের স্কিন ক্যান্সার হচ্ছে, এরকম একটা রিউমার আর কি উঠেছিল, যেখানে একটা বেবি প্রোডাক্টস এর মধ্যে হয় এই জিনিসগুলোকে ইউজ করা হচ্ছিল এবং তার কারণে বাচ্চাদের স্কিনের ক্ষতি হচ্ছিল। এই একটা সার্ভে কিন্তু দেখা দিয়েছিল। হুম, এটা ছাড়াও এই রেডিয়েশনের সাথেই থাকে ইউভি রেজ, যেটার কারণে স্কিন ক্যান্সার হয়। ইউভি রে যেটা আমরা জানি খুব ভালো আমার ভিটামিন ডি সিনথেসিসের জন্য। একই সাথে সেই ইউভি রে যখন আমার স্কিনের সাথে ডিরেক্টলি হার্ম করছে এবং কখন এক্সপোজড হচ্ছে আমি ইউভি রেতে, সেটাও দেখাটা দরকার। আমি যখন মর্নিং সানলাইটে যাচ্ছি তখন তার মধ্যে ড্যামেজেস হওয়ার চান্স খুব কম থাকে, কিন্তু যত বেলা বাড়তে থাকছে মানে পলিউশন যত তার মধ্যে আসছে তত এবং যত বেশি হেভি মেটালস কেমিক্যালস এগুলো যখন ইউভি রের সাথে কানেক্টেড হচ্ছে, তার ফলে এটা আমাদের স্কিন ক্যান্সার হওয়াটাকে আরো বেশি ট্রিগার করছে। স্কিন ক্যান্সারের ক্ষেত্রে আরো একটা রিস্ক ফ্যাক্টর বলা যেতে পারে, সেটা হচ্ছে কম মেলানিন। যাদের মেলানিন বেশি তাদের ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার চান্সেসটা একটু কম থাকে কম্পেয়ার্ড টু দি হোয়াইট টোন স্কিন। এটাও ওই মেলানিনের জন্য। মেলানিন কি করে? ইউভি রেজ কে আটকায়, ইউভি রেজ কে সরাসরি স্কিনে কানেক্ট হতে দেয়। তাই জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, একটা অ্যাডভান্টেজ রয়েছে। ডিসঅ্যাডভান্টেজ কি? যে ভিটামিন ডি খুব চটজলদি সিনথেসিস হতে পারবে না। আর একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সরি অ্যাডভান্টেজ হলো এটা ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে একটু এগিয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল এগুলো? এগুলোর মধ্যে কোনো প্রশ্ন?
এবার আমরা যখন পিডিএফটা দেখব তখন দেখব যে এখানে অলরেডি যেগুলোকে আমি সামারি করে বললাম সেগুলোই এখানে আলাদা আলাদা করে আমরা পড়বো। তার মধ্যে একটা জিনিস দেখবো সেটা হচ্ছে হরমোন। হরমোন কিভাবে আমাদের ক্যান্সারকে লিড করতে পারে সেটার যদি দেখা যায়, তো প্রথম কারণ হিসেবে দেখা যেতে পারে সরি প্রথম কারণ হিসেবে দেখা যেতে পারে আমাদের স্ট্রেস ফ্যাক্টর। ওকে, স্ট্রেসের কারণে অনেক ক্ষেত্রে এই যে ব্রেস্ট ক্যান্সারের কথা বললাম, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, এই সব কিছু কিন্তু আরো একটা দিক রয়েছে যেটা আমাদের মেন্টাল হেলথ বা স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন যত বাড়তে থাকে আমাদের এই ধরনের চান্সেস গুলো আসে। এটা ছাড়াও কিডনি ক্যান্সার খুব রেয়ার, কিন্তু কিডনি ক্যান্সারের মতন প্রবলেমও আসতে পারে। তাছাড়াও দেখা যেতে পারে লাং ক্যান্সার। লাং ক্যান্সার কি কারণে হয়? এটা কিন্তু হরমোনের কারণে নয়, তার সাথে স্মোকিং, অ্যাক্টিভ স্মোকার এবং প্যাসিভ স্মোকার দুজনের ক্ষেত্রেই কিন্তু লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর যথেষ্ট থাকে। আচ্ছা, এখান থেকে আমরা এবারে কজ গুলোকে দেখে নেব যেগুলো আমরা আলোচনা করলাম, সেই কজ গুলো দেখতে পাবো এখান থেকে। আচ্ছা, ওকে, নেক্সট এবার যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ ক্যান্সার। টাইপস গুলো কি? মোটামুটি ভাবে আমরা ক্যান্সারকে 4টে ভাগে ভাগ করে নিতে পারি। যদিও বা এই ভাগগুলো জেনে আমাদের ডায়েটারি ম্যানেজমেন্টের সাথে এটার কোনো কানেকশন নেই, মানে আলাদা আলাদা ভাগের জন্য যে আলাদা ডায়েটারি ম্যানেজমেন্ট হবে তা একেবারেই নয়। যখন ডায়েটারি ম্যানেজমেন্টটা পড়বো ওটা বুঝতে পারবো, বাট স্টিল একটু টাইপটা জেনে রাখা দরকার। যেরকম প্রথম হচ্ছে কার্সিনোমা। এই কার্সিনোমাটাই সব থেকে কমন, এবং ক্যান্সারের ক্ষেত্রেও কার্সিনোমা এই কথাটা ব্যবহার করা হয়। এবং যেই কম্পাউন্ড গুলো ক্যান্সার লিড করতে পারে তাদেরকে বলা হয় কার্সিনোজেনিক কম্পাউন্ড। এই যে নাইট্রেটস বললাম, নাইট্রেটস বা কেমিক্যালস, এই সব কিছুকেই কিন্তু বলা হয় কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক কম্পাউন্ডস এদেরকে আমরা বলে থাকি, কারণ এরা কার্সিনোমা তৈরি করতে পারে। কার্সিনোমা মানে কি? যেটা ইউজুয়ালি কোনো ইন্টারনাল অর্গ্যান বা টিস্যুর সাথে কানেক্টেড। হুম, কোনো একটা স্পেসিফিক অর্গ্যানে বা টিস্যুতে যখন এই ম্যালিগনেন্সি গ্রোথ হচ্ছে তাকে আমরা বলবো কার্সিনোমা। যেরকম একটু আগে আমরা যে যে ক্যান্সারের ধরনগুলো পড়লাম, সেটা লিভার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, যে ধরনগুলো পড়লাম, লাং ক্যান্সার, সবগুলোই কিন্তু এক একটা অর্গ্যানের সাথে কানেক্টেড। হুম, এইগুলোকে বলা হয় কার্সিনোমা। ওকে, নেক্সট হচ্ছে সার্কোমা। সার্কোমা মানে যেটা আমাদের বডির যে কানেকটিভ টিস্যু গুলো রয়েছে, হুম, সেই কানেকটিভ টিস্যুতে যদি ম্যালিগনেন্সি হয় তাকে আমরা সার্কোমা বলি। যেটা সার্কোমা মেজরলি দেখা যায় বোনস এর ক্ষেত্রে। বোনস, জয়েন্টস বা লিগামেন্টস, টেন্ডনস, এইগুলোতে যদি ক্যান্সার গ্রোথ হয় তাকে বলা হয় সার্কোমা। এবং সার্কোমার কারণে কি হয়? বোনস অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে, তার মানে প্রথমত প্রচন্ড পেন থাকে, বোন ভঙ্গুর হয়ে যায় এবং আমাদের শরীরের হাঁটাচলা করার মতন ক্ষমতাও থাকে না, আমরা প্রচন্ড শ্রিঙ্কড হয়ে যাই। কারণ এটা আমাদের মাসেলকেও এফেক্ট করে এবং একদম বলে না যেটাকে হাড় বের করা চেহারা, এই টাইপের চেহারা হয়ে যেতে পারে সার্কোমার ক্ষেত্রে, কারণ সেখানে মাসেল গুলোও নষ্ট হতে থাকে, ড্যামেজ হতে থাকে। নেক্সট হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়ার একটা কমন নাম আমরা জানি, দ্যাট ইজ ব্লাড ক্যান্সার। অর্থাৎ লিউকেমিয়া হচ্ছে আমার ব্লাড সেলের মধ্যে যখন চেঞ্জেস আসে তাকে লিউকেমিয়া বলে, এবং যেখানে ব্লাডের সেল তৈরি হতে পারে না, আরবিসি বিশেষ করে ডাব্লিউবিসি তৈরি হতে পারে না, এবং এটার কারণেই হয় অটো ইমিউন ডিজিজ। কারণ অটো ইমিউন মানে ডাব্লিউবিসি অ্যান্টিবডি তৈরি করছিল, অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করছিল, ডাব্লিউবিসি তৈরি হতে পারে না,
ফলে অটো ইমিউন ডিজিজ দেখা যায়। কোনো কিছুই আমরা টলারেট করতে পারি না। আর লাস্ট হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমা হচ্ছে আমাদের বডির যে লিম্ফ নোডস গুলো রয়েছে, অর্থাৎ লিম্ফ্যাটিক সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম, যার মাধ্যমে শরীরের এক্সেস সেবাম বেরিয়ে যায়, সেই অংশে যদি ক্যান্সার গ্রোথ হয় তাকে বলা হয় লিম্ফোমা। আন্ডার আর্মসে হতে পারে বা আমাদের আন্ডার আর্মসে হতে পারে বা জাঙে হতে পারে। এই যে লিম্ফ নোডস গুলো রয়েছে আমাদের পুরো শরীরে, কিন্তু এই লিম্ফ নোডস গুলো ছড়িয়ে থাকে। এই লিম্ফ নোডস এ যদি হয় তাকে বলা হয়ে থাকে লিম্ফোমা। এই চারটে ধরন আমরা দেখতে পাই। আচ্ছা, ফুডের সাথে কি কানেকশন ওটা আমরা দেখেছি। যেটা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি ডায়েটের মাধ্যমে। যে চারটে টাইপ বললাম, প্রথমেই বললাম কি চারটে টাইপের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, যে মানে প্রাইমারি যে ডায়েটারি ম্যানেজমেন্ট সেটা সেম হবে। কি ফার্স্ট হচ্ছে, আমি যদি প্রিভেন্ট করতে চাই তাহলে আমাকে কি কি নিতে হবে আমার ডায়েটের মধ্যে? র ফুড ডায়েট, এইটার উপরে বেশি ফোকাস করতে হবে। হুম হাই ফাইবার ডায়েট, ঠিক আছে। কি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ডায়েট, ওকে। এই তিনটে জিনিসের উপরে আমাকে ফোকাস করতে হচ্ছে। তার মানে আমি কি কি ধরনের খাবার নিচ্ছি? আমি ফ্রুটস নিচ্ছি, ভেজিটেবলস নিচ্ছি, এবং যতটা সম্ভব সেটাকে র ফর্মে নিচ্ছি, সো দ্যাট আই গেট দ্য ফাইবার প্রপারলি। আমি বিভিন্ন ধরনের কালার্স নিচ্ছি, সেই কালারকে যদি আমি কুক করে ফেলি তাহলে তার অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, কোয়ালিটি কমে যাচ্ছে, তার মাইক্রোনিউট্রিয়েন্ট বেনিফিট কমে যাচ্ছে। তাই যত বেশি ন্যাচারাল কালার্স আমি নিতে পারবো এবং র ফর্মে নিতে পারবো, আমার সেল ড্যামেজটাকেও আমি প্রিভেন্ট করতে পারছি। নেক্সট কি দেখা যায় সেটা হচ্ছে কি কি নেব না। এই নেব না এর মধ্যে এইগুলো যেরকম আমি নিতে পারছি, নেব না এর মধ্যে কি থাকে? স্যাচুরেটেড ফ্যাট, ওকে, সিম্পল কার্ব বা রিফাইন্ড কার্ব মেনলি। রিফাইন্ড কার্ব এইটাকে নেওয়া যাবে না। নেক্সট হচ্ছে কোনো কার্বোনেটেড বেভারেজেস, কোল্ড ড্রিঙ্কস টাইপের যে জিনিসগুলো রয়েছে বা এনার্জি ড্রিঙ্কস আমরা যেগুলো দেখি, সেই ধরনের জিনিসগুলোকে আমি নেব না। এছাড়াও কি নেব না? প্রিজার্ভড ফুড, কারণ প্রিজার্ভড ফুডের মধ্যে অনেক বেশি পরিমাণে সল্ট অ্যাড করা হচ্ছে, অনেক বেশি পরিমাণে কেমিক্যালস অ্যাড হচ্ছে। আর কি? ডেয়ারি প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্টস বা পোল্ট্রি। মাছটা ঠিক আছে, বাট পোল্ট্রির মধ্যে বিশেষ করে চিকেনের কথা বলা হয়। হ্যাঁ, চিকেন বা মিট দুটোই, রেড মিটও তাই, চিকেনও তাই। এই জিনিসগুলোকে যখন আমরা ডিলিট করতে পারছি বা রেস্ট্রিক্ট করতে পারছি, তখন আমি ক্যান্সারকেও প্রিভেন্ট করতে পারছি। ঠিক আছে, ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারছি। এবার যদি দেখা গেল কারো অলরেডি ক্যান্সার হয়ে গেছে, তাহলে সেখান থেকে আমি কিভাবে ম্যানেজ করব? এটারও আমার স্টেজ রয়েছে। ক্যান্সারের অনেকগুলো স্টেজ থাকে, 1 2 3 4 এরকম অনেকগুলো স্টেজ থাকে। যদি একদম সিভিয়ার স্টেজে চলে গিয়ে থাকে, যদি তার পুরো বডিতে সেল গ্রোথ মানে অ্যাবনর্মাল সেল গ্রোথ ছড়িয়ে পড়েছে, তাহলে সেখানে এটা কখনোই বলা যাবে না যে ডায়েটারি ম্যানেজমেন্ট করে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। একেবারেই নয়, সরি, একেবারেই নয়। হুম কি করা যেতে পারে? তার জন্য একটা প্রপার ডায়েট দিয়ে তার কন্ডিশনটাকে একটু বেটার করা যেতে পারে। এবং এই জায়গায় কিন্তু আরো একটা জিনিস দরকার,
এটা আমার লেখা হলো না এখানে, সেটা হচ্ছে হাই প্রোটিন ডায়েট। ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এইটা সব থেকে বেশি দরকার। হাই প্রোটিন ডায়েট, যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি করব? আচ্ছা, তার আগে বলি এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন? এটা বোঝা গেছে সবার? ওকে ম্যাম। ম্যাম That- পোলট্রি that পোলট্রি will মিটটা বললেন, হ্যাঁ, পোলট্রি মিটটা অ্যাভয়েড করতে হবে। পোল্ট্রি মিট, হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, হাই প্রোটিন কি বিশেষ করে লাগবে? চিকেন আর মিট। ম্যাডাম ওই যে আর ডেইরি প্রোডাক্টের কোল্ড মধ্যে ড্রিঙ্কস, যে আপনার ওই যে টক দই থাকে, এটা কি যা মানে কিছু ব্যবহার করা যায়? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট সব। আর হাই প্রোটিন কি ক্যান্সার রোগীদের লাগে ম্যাডাম? হাই প্রোটিন, হাই প্রোটিন কি দিতে হয় নাকি মানে ডায়েটটা বলতে হাই কি প্রোটিনটা বলছেন? হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ওটাই আসছি। আপাতত এইগুলো হচ্ছে আমার প্রিভেনশনের ম্যাম জন্য। ঠান্ডা ও প্রিভেনশনের জন্য ব্যবহার করতে কোনটা? হবে তো, ঠান্ডা জিনিস। ঠান্ডা জিনিস বলে কোনো ব্যাপার নেই, মানে যে কোনো প্রিজার্ভড ফুড আমরা অ্যাভয়েড করব, বা ওই কোল্ড ওকে স্টোরেজে ওকে, রাখা খাবার সেগুলোকে অ্যাভয়েড করব, কিন্তু হ্যাঁ বাকি কোল্ড স্টোরেজ। মানে নর্মাল টেম্পারেচার যেগুলো সেগুলো আমরা নিতেই পারি। এবার আরেকটা জিনিস থ্যাংক ইউ দেখা যায় থ্যাংক ইউ। ফ্রিজের খাবার আমরা অনেক দিন ধরে রেখে দিই, এবার প্রত্যেকটা খাবারে যে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, হ্যাঁ, এক একটা খাবারের জন্য কিন্তু এক এক রকম হয়, এবং সব ব্যাকটেরিয়া যে ঠান্ডায় মারা যায় তা নয়। তো এরকম অনেক ধরনের খাবার হয় যেগুলো কিন্তু, যে ব্যাকটেরিয়া গুলো ঠান্ডাতেও বেঁচে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই খাবারগুলোকে যখন আমরা দীর্ঘদিন ধরে রেখে খাচ্ছি, তার কারণেও কিন্তু আমাদের বডির একটা অল্টারেশন হতে পারে। এটাও একটা কারণ। ওকে। কিন্তু ম্যাম কিছু কিছু ফল তো দেখা গেছে কি প্রিজার্ভ করে রাখা হয়, সেগুলো তো সেইটাই একই একদমই অবস্থা ভালো হতে পারে। নয়, একদমই ভালো নয়। তার জন্যই সবসময় বলা হয় যে সিজনাল ফ্রুটস বা ভেজিটেবলস, যা কিছু মরশুমি, সেইগুলোকে বেশি করে খাওয়ার কথা বলা হয়। তার একটা কারণ অবশ্যই দাম, দামটা সস্তা হচ্ছে, সেকেন্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি, খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি, এবং থার্ড হচ্ছে তার নিউট্রিটিভ ভ্যালু। আর বাকি প্রিজার্ভড যে জিনিসগুলো থাকে সেগুলো হয়তো আমরা যে কোনো সময় পেয়ে যাই, কিন্তু তার নিউট্রিটিভ ভ্যালু সেরকম থাকে না, আমরা শুধুমাত্র টেস্টের জন্য সেটা খেতে পারি, নিউট্রিশনের জন্য নয়। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এবারে যদি চলে আসি ম্যানেজমেন্টের জন্য কি লাগবে? হাই প্রোটিন। ডায়েট বা ক্যান্সারের ডায়েটের প্রথম ম্যানেজমেন্ট হওয়া উচিত হাই প্রোটিন ডায়েট, কারণ ম্যাক্সিমাম কেসে দেখা যায় ক্যান্সার পেশেন্টদের মাসেল লস হচ্ছে এবং ওয়েট লস হতে থাকে। তাই সেখানে ওয়েট লস হচ্ছে মানে কিন্তু একেবারেই কার্বোহাইড্রেট বেশি বেশি করে দেওয়া তা নয়, রাদার প্রোটিনকে সাপ্লাই করা, সেটা প্লান্ট প্রোটিন থেকেই হবে, এবং প্লান্ট প্রোটিন যথেষ্ট পরিমাণে দেওয়া। যত রকমের প্লান্ট প্রোটিন, প্লান্ট সোর্স আমরা পড়েছি, সমস্ত প্রোটিনকে প্রত্যেকবারের ডায়েটে ইনক্লুড করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে কি কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট বা লো কার্বোহাইড্রেট ডায়েট বলতে পারি, রেস্ট্রিক্টেড না হলেও অন্তত লো কার্বোহাইড্রেট ডায়েট আমাদেরকে রাখতে হচ্ছে। হেলদি ফ্যাটস রিচ ডায়েট। ওকে, হেলদি ফ্যাটস রিচ ডায়েট আর মডারেট ফাইবার। ওয়েট লস হয়ে গেছে মানে আমি যে তাকে ফাইবার দেবো না তা কিন্তু নয়, মডারেট ফাইবার দিতে হবে তার ডায়েটের মধ্যে, হাই ফাইবার নয়, কিন্তু আমার যতটা প্রয়োজন সেই 30 গ্রাম ফাইবার আমাকে রেগুলার বেসিসে সাপ্লাই করতে হবে। এবার একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু তাদের ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে, ইমিউনিটি কমে যায়, তাই সবসময় ক্যান্সার পেশেন্টরা র ফুড ডায়েট ডাইজেস্ট করতে পারে না, তাদের কিছু সমস্যা হতে পারে। তাই
সেক্ষেত্রে দেওয়া যেতে পারে কুকড ফুড। এই কুকড ফুড মানে অতিরিক্ত তেল মশলা দিয়ে আমরা যেভাবে খাবার খাচ্ছি সেটা একেবারেই নয়। এই কুকড ফুড মানে সেটা হতে হবে স্টিমড, ভাপানো। তার মধ্যে অয়েল বা স্পাইসেস অ্যাড করা যাবে না। কিন্তু যেটা অন্যান্য সমস্ত মেটাবলিক সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা বারবার করে র ফুডের ওপরে জোর দিয়েছিলাম, ক্যান্সারের ক্ষেত্রে সেইটাকে আমরা কমিয়ে আনতে পারি কুক ফুডের ক্ষেত্রে। ফল সেটা তো আমরা কুক করে খেতে পারবো না, সেটা র ফর্মেই নিতে হবে, কিন্তু ফলটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে খোসা ছাড়িয়ে খাওয়ার প্রয়োজন নেই। আমরা যদি একটু বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিনি, খুব সুন্দর চকচকে দেখতে হবে, এই সব দিকে না গিয়ে আমরা যদি জিনিসটার কোয়ালিটি বুঝে কিনি, তাহলে ফলের খোসা ছাড়িয়ে খাওয়ার দরকার নেই। কিন্তু বাকি যে খাবারগুলো সেগুলোকে আমরা স্টিম করে খেতে পারি, জাস্ট হালকা স্টিম করে নেওয়া, যাতে করে তার মধ্যে যদি কোনো রকমের কোনো জার্মস থেকে থাকে সেটা যাতে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। হালকা স্টিম করা, হুম, এইটা মেনটেন করা হয় ডায়েটের ক্ষেত্রে। ডায়েটের পাশাপাশি আরেকটা রেমেডি ইউজ করা হয় ক্যান্সার পেশেন্টদের জন্য, দ্যাট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়তো আমরা এতদিনে অন্যান্য ক্ষেত্রে অনেক শুনেছি, কেউ ওয়েট লসের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন। তো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কি? এটা হচ্ছে একটা উইন্ডো, না খাওয়ার এবং খাওয়ার মাঝের একটা প্রসিডিওর হচ্ছে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং। ইন্টারমিটেন্ট ফাস্টিং কিভাবে হয়? 16 আর 8 ঘন্টার একটা উইন্ডো থাকে, মানে আমি 16 ঘন্টা ফাস্টিং করছি এবং 8 ঘন্টার মধ্যে আমি যা খাবার সেটা খাবো। আরেকটা কি হয় 12 আর 14 ঘন্টার, মানে 14 ঘন্টা আমি ফাস্টিং করছি, সরি 14 ঘন্টার আমি ফাস্টিং করছি এবং বাকি 10 ঘন্টার মধ্যে যা হচ্ছে আমি খাচ্ছি। আরেকটা হলো 12 ঘন্টা, 12 ঘন্টা ফাস্টিং করলাম এবং 12 ঘন্টার মধ্যে আমি খাবার খেলাম। এই ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়ে থাকে। এর ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্যান্সারের ক্ষেত্রে কিছু বেনিফিট রয়েছে। যেরকম এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ফলে কি হয়, যখন আমার বডি খাবার পাচ্ছে না যেই সময়, কিন্তু সেলের খাবার প্রয়োজন, তখন সেল কি করে, এই যে ক্যান্সার সেলটা রয়েছে এর থেকে সে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসটাকে শোষণ করে নেয় এবং ক্যান্সার সেলটাকে মেরে দেয়। অর্থাৎ সেল নিজেই আরেকটা সেলের মৃত্যু ঘটিয়ে তার নিউট্রিয়েন্টস নিচ্ছে এবং ক্যান্সারের রিস্কটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা অ্যাডভান্টেজ। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে আমাদের শরীরের মধ্যে যে ক্যান্সার বা টিউমার প্রডিউসিং যে সেলগুলো রয়েছে তাদেরকে ডিস্ট্রয় করতে সাহায্য করে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং। একই সাথে যদি কেউ ওয়েট লস করতে চাইছেন তাদের জন্যও এটা অ্যাপ্লিকেবল। তাই ক্যান্সারের ক্ষেত্রে যদি আমার ওয়েট লস হয়ে গেছে তার মানে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করব না, সেটা একদমই নয়। তার ক্ষেত্রেও কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যায়, কিন্তু কিভাবে করতে হবে? আমি 14 ঘন্টার উইন্ডো দিচ্ছি ফাস্টিং এর জন্য, সেখানে আমি কিছু খাচ্ছি না। এটা কিভাবে করতে পারি? আর্লি ডিনার, লেট ব্রেকফাস্ট। তাহলেই কিন্তু আমার এই মাঝখানে রাত্রিবেলার সময় সারা সময়টাতে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা চলতে থাকবে এবং আমার বডি রিকভারি পিরিয়ডে আসবে। ঠিক আছে? যখন আমি খাবার খাচ্ছি আমার খাবারটা কি দিয়ে শুরু হতে হবে? প্রোটিন দিয়ে। হুম? এবং যেহেতু আমি বাকি সময়টা খাচ্ছি না তার মানে এই নয় যে সময়টায় আমি খাচ্ছি তখন প্রচুর খাবার একসাথে খেয়ে ফেলবো। তখনও কিন্তু আমার যে রেস্ট্রিকশনস গুলো রয়েছে সিম্পল কার্বোহাইড্রেটের বা ব্যাড ফ্যাটস এর, সেটাকে মানতে হবে। তখনও আমাকে প্রোটিনের উপরে জোর দিতে হবে বেশি। ক্যালোরি ডিমান্ড থাকে, ক্যান্সারের ক্ষেত্রে যদি ওয়েট লস হয় তাহলে হাই ক্যালোরি ডিমান্ড থাকে, কিন্তু সেই ডিমান্ডটা ফুলফিল করতে হবে প্রোটিন থেকে।
এবার যদি দেখা গেল কেউ 14 ঘন্টার বেশি ফাস্টিং করছে বা 12 ঘন্টার বেশি ফাস্টিং করছে, হয়তো 16 ঘন্টা বা 18 ঘন্টার ফাস্টিং করছে, অতক্ষণ না খেয়ে থাকলে আমার খিদে পেয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? সেই সময় আমি ওয়াটার ইনটেক করতে পারি বা লিকুইড ইনটেক করতে পারি। কিরকম লিকুইড? প্লেন ওয়াটার হতে পারে, ডাব কোকোনাট ওয়াটার হতে পারে, নারকেলের জল বা ডাবের জল হতে পারে। এছাড়াও হতে পারে ভেজিটেবল স্যুপ, একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ বা ভেজিটেবল জুস, সেটাও হতে পারে। ফ্রুট জুস হতে পারে, স্ট্রেন করা নয়, কারণ স্ট্রেন করে নিলে আর কিছু থাকছে না। তো ফ্রুট জুস হতে পারে, উইদাউট স্ট্রেনিং ফ্রুট জুস তাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই লিকুইডস গুলো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে রাখা যাবে। ওকে, তাহলে এটা ম্যাম, বোঝা গেল? ম্যাম বলছি কি, তাহলে যখন আমরা ফাস্টিং করব তখন কি ম্যাম ওই তরল জিনিসও খাওয়া যায় না, মানে যদি খিদে পায় তাহলে ইনটেক করব? হ্যাঁ, যদি জলটার কোনো ব্যাপার নেই, জলের সাথে কোনো ক্যালোরি অ্যাড অন হচ্ছে না, জল নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের। হ্যাঁ, আর বাকি যে জিনিসগুলো যদি আমাদের খিদে পাচ্ছে তাহলে আমরা খাবো। ঠিক আছে, ওকে ম্যাম, আননেসেসারিলি খাওয়ার প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে। আচ্ছা, এটা গেল মোটামুটি ভাবে। ওকে, আর তো সেভাবে আমাদের ক্যান্সারের ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা কিছু বুঝতে হবে না, কারণ মেজর যে ম্যানেজমেন্ট সেটা আমাদের ম্যাডাম একটা প্রশ্ন আগে ছিল। থেকে করতে হয়, দ্যাট ইজ প্রিভেনশন। বলুন। বলছি যে আমাদের এই যে ফাস্টিংটা এই যেটা বললেন আর কি ইন্টারমিটেন্ট, হুম, এটা কি কন্টিনিউ করা যায় না মাঝে মাঝে? না, সবার জন্য কন্টিনিউ করার প্রয়োজন নেই। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং আমরা হয়তো আহ, যদি আমি একটা ফেজের মধ্যে রয়েছি, লাইক ওয়েট ম্যানেজমেন্ট ফেজে রয়েছি, তাহলে আমি সেটা রেগুলার করছি এবং একটা নির্দিষ্ট সময় অবধি করছি, 1 সপ্তাহ করছি, 2 সপ্তাহ করছি, একটা নির্দিষ্ট সময় অবধি করছি। যদি ক্যান্সার ম্যানেজমেন্টের জন্য থাকছে, তাহলে ক্যান্সার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমি রোজ না করে প্রথম দিকে আমি যখন শুরু করলাম তখন হয়তো আমি 1 সপ্তাহ টানা করলাম, তারপরে অল্টারনেটিভলি একদিন একদিন করে করতে পারি। ঠিক আছে, যদি আমি 16 ঘন্টা বা 18 আওয়ার্স এর ফাস্টিং এ রাখি তাহলে। আর ইউজুয়ালি 12-14 ঘন্টার ফাস্টিং আমরা প্রায় করেই থাকি, মানে 12 ঘন্টার ফাস্টিং তো হয়তো আমাদের হয়েই যায়। হ্যাঁ, আচ্ছা, কারণ আমরা যে সময় ডিনার করছি এবং পরের দিন যে টাইমে ব্রেকফাস্ট করছি, তো দুটোর মাঝের যে গ্যাপটা, সেটা দেখতে গেলে অলমোস্ট ওই 10-12 ঘন্টার হয়ে যায়। তবে ওকে। এখন আমরা যে জিনিসটা করি যে মানে আমরা তো এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং ভেবে করছি না, নর্মালি করছি, কিন্তু এই গ্যাপিং এ আমরা চা বা কফি জাতীয় খাবার খাই, যেহেতু ওটাও লিকুইড। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ কিন্তু এই চা বা কফিটাকে নেওয়া যাবে না, একেবারে এমটি স্টমাকে। ওকে। আর তার সাথে কোনো বিস্কিট বা এই ধরনের জিনিসও নেওয়া যাবে না। র চাটা খাওয়া যেতে পারে বা ব্ল্যাক কফি? সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমি কখন খাচ্ছি। আর যদিও আমি সেটা খাই, তাহলেও আমার ওয়াটার ইনটেকটা বাড়াতে হবে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময়, কারণ এই যে চা বা কফি এই প্রত্যেকটাই কিন্তু ডাইউরেটিক, আমার বডিকে ডিহাইড্রেটেড করে দিতে পারে। ম্যাডাম যেটা ব্যাপার হচ্ছে আমার একটু মানে আর্লি মর্নিং ওঠা অভ্যাস, 4:30টায় আমি উঠে পড়ি এবং ব্যায়ামে হুম, যাই মোটামুটি 5টা 5:30। এই সময় আমি কি খেতে পারি? যদি আপনার খিদে পাচ্ছে তাহলেই আপনি খেতে পারেন, আর না হলে আমরা প্লেন কিছু ডিটক্স ওয়াটার আগের দিন ভিজিয়ে রাখতে পারি, সেইটা পরের দিনকে খেতে পারি। বিভিন্ন সিড মিক্স যে ওয়াটার, সেটা নিতে পারি, মানে সেটা জিরে ওয়াটার হতে পারে, মেথি ওয়াটার হতে পারে, বা মৌরির জল হতে পারে, এগুলো নেওয়া যেতে পারে। অথবা কিছু সিডস, মানে এই যে পামকিন সিডস বা সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, এইগুলো ভিজিয়ে রাখে, সেটাকে নিতে পারি। যদি মনে হচ্ছে যে না, আমি যখন এক্সারসাইজে যাচ্ছি তখন আমার প্রচন্ড খিদে পেয়ে যাচ্ছে, তাহলে তার জন্য আগে আমাকে কিছু প্রোটিন নিয়ে তারপরে আমাকে এক্সারসাইজ বা ব্যায়ামে যেতে হবে। সেক্ষেত্রে আমরা নাটস রাখতে পারি বা নর্মালি ছোলা, মুগ এই জাতীয় জিনিসগুলোকে রাখা যেতে পারে। ফল নেওয়া যায় না সকালে? কি নেওয়া যায়? আমার 2টা প্রশ্ন আছে। ফল ফল একটা হলো ফল? না না না, এমটি স্টমাকে একদম আমার ফল নেওয়ার প্রয়োজনীয়তা নেই তখন, যেহেতু আপনি ব্যায়ামে যাচ্ছেন, তো তখন আপনার নিজেরই আপনি নিতে পারেন প্রোটিন। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাডাম, আমার প্রশ্ন হচ্ছে যে ওই ভাইরাসের কারণে কি লিভার ক্যান্সার হতে পারে কি? হ্যাঁ, আমরা লিভার ক্যান্সারের ক্ষেত্রে সিরোসিস অফ লিভারে পড়েছিলাম, দুটো জি জি। হেপাটাইটিস ভাইরাসের কারণে হচ্ছে।
এটা কারণে হচ্ছে এটা। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ফাস্টিং এর বিষয়ে আমরা ইন্টারমিডিয়েট ফাস্টিং 16 ঘন্টা পর্যন্ত করতে পারি। আবার কিছু কিছু সময় আমরা অনেক জায়গায় দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখি যে 24 ঘন্টা বা 48 ঘন্টা ফাস্টিং করতেছে। তো এটা কিভাবে? সেক্ষেত্রে কি কিটোসিস এতটার কোনো হওয়ার প্রয়োজন সম্ভাবনা আছে নেই। কিনা? কেটোসিস হয়তো ইমিডিয়েট বেসিসে কিটোসিস হবে না, কিন্তু আমাদের বডি অনেক ডিটোরিয়েট করতে পারে, এবং তারপরেই আমরা যে খাবারটা খাবো সেটা ইনস্ট্যান্ট বডিতে সুগার স্পাইক করতে পারে। তাই অতক্ষণে ফাস্টিং করার প্রয়োজনীয়তা নেই, মানে 24 ঘন্টা 48 ঘন্টা ফাস্টিং এর প্রয়োজন নেই। কারণ তাদের জন্যই এটা দরকার যার শরীরে অলরেডি প্রচুর এনার্জি স্টোর করা রয়েছে, প্রচুর ফ্যাট স্টোর রয়েছে। তাদের জন্য হলে তাও সেখানে 24 ঘন্টা 48 ঘন্টার প্রয়োজনীয়তা নেই। ঠিক আছে, আমরা যেটুকু সময় ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি ম্যাক্সিমাম 18 ঘন্টা, মানে তাও 18 ঘন্টাটাও অনেক পরের কথা বলছি। মানে আমি জি। ইউজুয়ালি 16 ঘন্টার ওপরে কাউকে সাজেস্ট করব না। বাকি 16 ঘন্টার পরে বাকি যে 8 ঘন্টা, সেই 8 ঘন্টাকে আমি যদি মেনটেন করে খাই তাহলে আমার 24 ঘন্টা 48 ঘন্টার ফাস্টিং এর দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম চিয়া সিডটা কিভাবে ব্যবহার করবে ম্যাম? জলে ভিজিয়ে। চিয়া সিড হচ্ছে একটা সলিউবল ফাইবার, সেই জন্য ওকে যখন আমরা জলে ভেজাবো ও প্রচুর জল ধরে রাখে। তাই চিয়া সিডকে কখনোই আমাদের শুকনো খাওয়া উচিত নয়, সবসময় জলে ভিজিয়ে আগে তাকে সোক করে রাখতে হবে, তারপরে খাওয়া উচিত চিয়া সিডকে। ওই জলটা ফেলে দিতে হবে তো? না না না, জল চাইবো না, জল শুদ্ধ খাবো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম একটা কোশ্চেন মানে আছে। হ্যালো, বলছি মানে আমার মানে আমারই এটা প্রবলেম যে বছরখানেক ধরে বাইরের খাবার বন্ধ, ঘরে ওই রকমই ডায়েট মেনটেন করা হয়, এমনি ডেয়ারি প্রোডাক্ট তো বন্ধ, মাছ মাংস প্রায় বন্ধ, ওইগুলো তো মাংস তো নেওয়াই হয় না। আমি ফাস্টিংও আমার 14 ঘন্টার মতন হয়ে যায়। তো কিন্তু আমি দিনে দিনে এত আমার মানে ওয়েট লস হয়ে যাচ্ছে আমার, এবার আমার হাতের 2 হাতের দেখছি হাড়গুলো দেখা যাচ্ছে, গলা প্রোটিন লস টলা। হচ্ছে তার মানে, হ্যালো। প্রোটিন লস হচ্ছে তার মানে, মানে আপনি যে কারণগুলো বললেন, মানে যে যে জিনিসগুলো বললেন যেগুলো আপনার বন্ধ, বাইরের খাবার খাচ্ছেন না বা মাছ মাংস ডিম বন্ধ, বা এইগুলোর সাথে কিন্তু ওয়েট লস হওয়ার কোনো সম্পর্ক নেই। যেটা আছে সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন ইনটেক কম হচ্ছে বডিতে, বা প্রোটিন বডিতে ঠিক করে অ্যাবজর্ব হচ্ছে না। আমার সেই আবার প্রোটিন আমার হাই আবার প্রোটিন ডায়েট নিতে হবে। কিন্তু মানে প্রতিদিন পেট ক্লিয়ারও হচ্ছে না, আর পেটের ভিতরে টান টাইট, মানে খাই বা না খাই, টাইট ভাবটা সেই সবসময় জন্যই তো থাকছে। নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে না, সেই হ্যাঁ, কারণেই আপনার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কিছুই হচ্ছে না। তো এটা এখানে কি কি অবশ্যই টেস্ট? প্রোটিন লাগবে, কিছু টেস্ট করতে হবে না। প্রোটিন অ্যাবজর্পশন বাড়ানো, এবার প্রোটিন বাড়ানো মানে প্লান্ট প্রোটিন যখনই নেবেন সেখান থেকে আপনার ফাইবার চলে আসবে। আর তার সাথে ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস রাখুন, হ্যাঁ, র ওই ফুড তো, ডায়েট। হ্যাঁ ওইটা করি, মানে খাই, কিন্তু যেমন এই খোসাওয়ালা মুগ মুসুর ভেজানো মটর এইগুলো তো খাচ্ছি, কিন্তু গলার মধ্যে সবসময় যেন আটকে আছে একটা ফিল, গলার মধ্যে সবসময় আটকে আছে ফিল হচ্ছে। আর কারণ একটাই জিনিস, যে কনস্টিপেশনের প্রবলেম যদি থাকে হ্যাঁ, আমাকে হ্যাঁ, আগে ওটাকে ট্রিট করতে হবে, তারপরে আমি বাকি জিনিসগুলো করব। ঠিক আছে, তো সেটার জন্য আপনার যেটা করতে হবে ফাইবার। এবার যেহেতু আপনি ইনসলিউবল ফাইবার এই মুহূর্তে নিতে পারছেন না, কারণ আপনার হুম, অলরেডি গ্যাসের সমস্যাটাও হুম, রয়েছে, হুম, শুধু হুম, হুম, কনস্টিপেশন নেই। তাই যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে সলিউবল ফাইবার দিয়ে। তার মানে আচ্ছা, প্লেন, এই যে যেরকম আমি বললাম যে চিয়া সিডের কথা, চিয়া হুম, সিড হতে পারে প্লেন ইসবগুল, যেটা প্রত্যেকটা হ্যাঁ খাবারের সেটাও পরে খাই এটা। খাওয়া। আমি একটু বলে নিই, আগে কমপ্লিট করে নিই। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা খাবারের পরেই হুম, ইসবগুলকে খাওয়া, এবং সেটা শুকনো অবস্থায় নয়, সেটাকে আগে জলে ভিজিয়ে রেখে তাকে কিছুটা সময় দেওয়ার পর সেটা দেখবেন একটা জেল লাইক কনসিস্টেন্সি তৈরি হবে, তারপরে আচ্ছা। সেটাকে নিতে হবে। এবং সারাদিনে ওটা প্রয়োজন দু পরিমাণটা চামচ নিতে পারি, প্রত্যেকটা 2 চামচ। টাইমে আমি 2 চামচ করে করে নিতে পারি সারাদিনে। আচ্ছা, আচ্ছা, এর সাথে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে পারি, যার মধ্যে খুব বেটার, মানে খুব ভালো হয় যদি ওটস রাখা যায়, রোল্ড ওটস। হ্যাঁ, হ্যাঁ, খাই, হ্যাঁ। সেটাও ড্রাই রোস্ট করা নয়, রোল্ড ওটস কে ধরুন
3-4 ঘন্টার জন্য জলে সোক করে রেখে দিলেন, তারপরে জলটা ফেলে দিয়ে বাকি যেটা ওটসটা আপনি পেলেন সেইটাকে কোনো ব্লেন্ড করে স্মুদি ফর্মে নিতে পারেন, অথবা সেটা খিচুড়ি ফরম্যাটে আপনি নিতে পারেন। এই জিনিসটা করা। আচ্ছা এবং আচ্ছা ভেজিটেবলসটাকেই নেওয়া, কিন্তু সেই ভেজিটেবলসটা স্টিম করে নিন। আচ্ছা পুরোটা র ফর্মে নেওয়ার প্রয়োজন নেই, হালকা স্টিম করে আপনি আচ্ছা ভেজিটেবলসটা নিতে পারেন। ম্যাম ওটসটা কখন খাওয়া যেতে পারে? যে কোনো সময়। ওটসের ওরকম কোনো সময়সীমা ওইভাবে কিছু থাকে না। ওটস আমরা যে কোনো সময় খেতে পারি, মানে আপনি ব্রেকফাস্টেও চাইলে নিতে পারেন, আপনি লাঞ্চেও নিতে পারেন, আপনি ডিনারেও নিতে পারেন। ম্যাম ওই চিয়া সিডটা কতক্ষণ জলে ফেলাতে হবে? চিয়া সিড দেখুন, চিয়া সিড অন্তত পক্ষে আমরা যদি 4-5 ঘন্টা ভেজাই তাহলে ওটা বেটার। সেই জন্য ম্যাডাম ওই চিয়া আগে সিড থেকে রাতে আর ভিজিয়ে ওই যে সেটা ভালো। টোকমা যাকে বলা হয় এটা কি কাছাকাছি না? টোকমা আর কোনটা? চিয়া সিড, টোকমা আর না চিয়া সিড। না না না, চিয়া সিডকে আরেকটাও বলা হয়, বেসিল সিড বলা হয়, বা সাবজা বলে হিন্দিতে আমি দেখছি। তো ওই ছোট ছোট কালো দানার মতন দেখতে হয় হ্যাঁ ওটা সেই ওটা তুলসী বীজ। হুম তো আর ওটাই। ম্যাডাম ওই যে আমরা এই ক্যান্সারে কত নাম্বার স্টেজে গেলে আমরা ধরেন যে পরামর্শ দিতে পারবো? সিভিয়ার স্টেজে তো পারবো সিভিয়ার না। স্টেজ মানে স্টেজ 3-4 হলে সেটা এক্সট্রিমলি সিভিয়ার কেস। জি। সেখানে আপনি নর্মাল একটা গাইডেন্স দিতে পারেন, কিন্তু সেখানে ম্যানেজমেন্ট নট পসিবল উইদাউট এনি ট্রিটমেন্ট। আর ফার্স্ট স্টেজ যদি থাকে তাহলে ট্রিটমেন্টের পাশাপাশি যদি কেউ ডায়েটরি ম্যানেজমেন্ট করছে তাহলে রিকভারি অনেকটাই পসিবল। আচ্ছা ম্যাম, আমি কি মানে ফার্মান্টেড কিছু খেতে পারি, আমার চলবে? ফরমেন্টেড হ্যাঁ খেতে পারবেন, মানে ওই তবে দই না। পান্তা ভাত বা এমনি ওই কাঞ্জি বানানো ওইগুলো কি হ্যাঁ খাওয়া চলবে? পারবেন। আমি চলবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, একটা প্রশ্ন ছিল ম্যাডাম। বলুন। হ্যাঁ, ওই ফাস্টিংটা 16 ঘন্টার কথা বললেন, ওটা সব মানুষ মানে টানা 1-2 বছর 4 বছর টানা করতে পারে এই জায়গাটা? 16 ঘন্টা 13 ফাস্টিং এর বছর ব্যাপার? 13 বছরের প্রয়োজনীয়তা নেই। না আমি এইটা ফাস্টিং 16 ঘন্টা মানে একটা মানুষ জেনারেলি একটানা করতে পারবে 2-4 বছর ধরে? তাদের কি না কোনো না সমস্যা হবে? না, করতে পারবে না, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে বিশেষ সিচুয়েশনের জন্য। এবার যখন আমার ওই সিচুয়েশনটা ঠিক হয়ে যাচ্ছে তখন আর আমি ওটাকে কন্টিনিউ করবো না, তখন আমি একদম নর্মাল ডায়েট, মানে মেটাবলিক সিনড্রোমকে প্রিভেন্ট করার জন্য যেই ডায়েটটার কথা আমরা বলেছি সেই ডায়েটটাকে আমাকে করতে হবে। তখন ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রয়োজন নেই, মানে রোজ করার প্রয়োজন নেই। কখন করবো? সপ্তাহে একদিন করলাম, এরকম করতে পারি। সপ্তাহে একদিন? সপ্তাহে একদিন। আর আর বাকি যে 6 দিন, সেই 6 দিনটা একদম প্রপারলি ব্যালেন্স ডায়েটটাকে মেনটেন করতে হবে, র ফুড ডায়েটের উপর বেশি জোর দেওয়া এগুলো। সেক্ষেত্রে 12 ঘন্টা থাকলেই যথেষ্ট? হ্যাঁ একদম। না 14 ঘন্টা এটা করলে আমরা বেটার হবে? না 12 ঘন্টা, আমরা প্রতিদিন 12 ঘন্টা ফাস্টিং করতেই পারি। 12 ঘন্টা হ্যালো ফাস্টিং আমাদের কোনো অসুবিধা নেই তাতে। আর মাঝে মাঝে সপ্তাহে একদিন 16 ঘন্টা ফাস্টিং? হ্যাঁ। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। আর হ্যালো ম্যাডাম ম্যাম ওয়েট গেইনের জন্য কি কি খাওয়ার প্রয়োজন বেশি হবে? ওয়েট গেইনের জন্য ওয়েট লস হয়ে যাচ্ছে দিনের দিন। হাই প্রোটিন ডায়েট, ওয়েট গেনের বোধহয় এর আগেও বলেছিলাম। ওয়েট গেন মানে সেখানে হাই প্রোটিন ডায়েট, এবং তার সাথে কিছুটা আমরা সিম্পল কার্বোহাইড্রেট, সিম্পল মধ্যেও রিফাইন্ড কার্বোহাইড্রেট নয়, মেজরলি স্টার্চি ভেজিটেবলস যেগুলো থাকে, স্টার্চি ফুড আইটেমস যেগুলো থাকে সেগুলোর উপরে আমরা বেশি জোর দিতে পারি। তবে মেজর ফোকাস শুড বি অন দি হাই প্রোটিন ডায়েট। হ্যালো ম্যাম আর প্লিজ। ম্যাডাম হ্যালো ম্যাম। কনস্টিপেশন থাকলে ম্যাডাম হ্যালো কনস্টিপেশন আমার থাকলে একটা মুড়ি আর রুটি কি বাদ দেওয়া উচিত একদম? কনস্টিপেশনের জন্য অলরেডি আমরা ডায়েটরি ম্যানেজমেন্ট বলে এসেছি, সেটা তাহলে আপনাকে দেখতে হবে। হ্যাঁ না ম্যাডাম, ওখানে রুটি মুড়ি কি টোটালি বাদ দেওয়া উচিত একদম? কেন বাদ দেওয়ার কথা? বাদ দেওয়ার তো নেই কিছু। না মুড়ি বা অনেক সময় রুটি অনেকে খেতে চায়, সেক্ষেত্রে কি হ্যাঁ টোটাল নিতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই? না। না অল্প হ্যালো ম্যাম পরিমাণে? প্লিজ। চাল গম খাবো কম। হ্যালো। ঠিক আছে, ওকে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যালো ম্যাম নেক্সট প্লিজ। বোধহয় কেউ কিছু একটা প্রশ্ন করছেন, হ্যাঁ বলুন। আচ্ছা হ্যাঁ আমি বলছিলাম আপনাকে একটা রিকোয়েস্ট রেখেছিলাম আমি, যে একটা ক্লাসে অ্যাডিং করার জন্য ওই যে আর্থারাইটিস, রিগার্ডিং আর্থারাইটিস। পরের দিনের ক্লাসটা আমাদের আর্থারাইটিস এর উপরে থাকবে। হ্যাঁ রিমোটাইড আর্থারাইটিস, প্লিজ প্লিজ এটা নিয়ে একটু কনসেন্ট্রেট আমাদের করান, হ্যাঁ, সো দ্যাট আমরা যেন একটু একটু এটা নিয়ে একটু করতে পারি। না ওকে আমাদের ওই আর একটাই টপিক বাকি রয়েছে আর্থারাইটিস এর,
এটা arthritis আমি চাইবো যে বোথ আর্থারাইটিস দ্যাট ইজ অস্টিও এন্ড রিমোটাইড বোথ প্লিজ। হ্যাঁ, পুরোটাই যেগুলো যেগুলো রয়েছে আমি সেগুলো নিয়েই আলোচনা করবো। ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট ক্লাস আপনাদের যেটা থাকছে মানে স্যাটারডে, সেই দিনেই আপনাদের মোটামুটি ভাবে এই যে থিওরিটিক্যাল ক্লাসেস গুলো এগুলো কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে তারপরে জোর দেবো, ঠিক আছে? হ্যালো ম্যাম। আর পরীক্ষা কবে হবে সেটা এখনই জানাচ্ছি না, কারণ এখনো অব্দি কিছু ডিসাইড হয়নি। তো যখন ডিসাইড হবে ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার ব্যাপারটা। হ্যালো ম্যাম, বলুন। বলছিলাম ওই লিভার ডিজিজের ক্ষেত্রে ওই ভিটামিন এ এক্সেস হয়ে গেলে ওইটা হাই ফাইবার নিলে কি ওইটা এক্সেসটা ঠিক হয়ে যাবে? ভিটামিন এ কেন এক্সেস হবে, মানে সাপ্লিমেন্ট ওই লিভার নেওয়ার ডিজিজে কারণে? তো ওটা তো সমস্যা এক্সেস হলে। হ্যাঁ, আমি বলছি কেন এক্সেস হবে, সাপ্লিমেন্ট নেওয়ার জন্য না খাবার নেওয়ার জন্য? খাবার নেওয়ার জন্য। খাবার নেওয়ার জন্য ভিটামিন এ এক্সেস হয় না। হ্যাঁ ম্যাম, আর একটা বলছিলাম যে ওই হাই কার্বোহাইড্রেট ডায়েট মানে লিভার ডিজিজের ক্ষেত্রেই হাই প্রোটিন, হাই ক্যালোরি এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে বইতে যে ওই হাই কার্বোহাইড্রেট ডায়েটটা দেওয়া হচ্ছে, তাহলে ওইটা হাই হাই কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট মানে হচ্ছে ফাইবার, হাই ফাইবারটাকে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের উপরে বেশি জোর দেওয়া, নট কি সিম্পল কার্বোহাইড্রেট। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো আজকে। ওকে, নেক্সট দিনকে আবার দেখা হচ্ছে সবার সাথে। আজকের মতন আমরা এখানেই কমপ্লিট করি তাহলে ক্লাসটা।